নমস্কার বন্ধুরা, গল্প কাহানিতে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি নতুন একটি গল্প শোনাতে। দুটি পর্ব আগে বলা হয়ে গেছে, এখন আমি তৃতীয় পর্ব আপনাদেরকে শোনাবো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল চিহ্নটা টাচ করবেন, কারণ আমি গল্প বলার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, তাহলে আপনারা গল্পটা শুনতে পারবেন। আমার গল্পটা ফোনে তাকিয়ে থাকতে হবে না, আপনারা কাজ করতে করতে কিংবা ঘুমোতে যাওয়ার আগেই চালিয়ে দেবেন, দেখবেন গল্পটা আপনাদের খুব ভালো লাগছে। যেরকম ছোটোবেলার ঠাকুমা মা গল্প শোনাতো, ঠিক সেইভাবে আপনাদের আমিও শোনাতে এসেছি। শুনে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি ঠাকুমার ঝুলি থেকে মরণ কাঠি ও জীবন কাঠি এই গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। খবরদার, সহস্র দল জাগে, এই কথা আগে যেন ভুল না হয়। এই কথা বলে সহস্র দল শুয়ে পড়ল। তারপর রাজবাড়ির ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজলো। অমনি ঝড়ের মতো বেগে রাক্ষস এসে মন্দিরের দরজায় ধাক্কা দিতে দিতে জিজ্ঞাসা করলে, হাউ মাউ চাও, মনীষীর গন্ধ পাও, ভেতরে কে জাগে? রাক্ষসের বিকট চিৎকার শুনে চম্পক দলের খুব ভয় লাগলো। ভয়ের চোটে সে সহস্র দলের উপদেশ ভুলে গিয়ে বললে, চম্পক দল জাগে, সহস্র দল জাগে, আর জাগে 2 পক্ষীরাজ ঘোড়া জাগে। রাক্ষস অমনি বুঝতে পারল যে সহস্র দল ঘুমোচ্ছে। বুঝতে পেরে জোরে মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল। তাতে যে ভয়ঙ্কর শব্দ হলো, সেই শব্দে সহস্র দলের ঘুম ভেঙে গেল। অমনি সে লাফিয়ে উঠে তলোয়ার দিয়ে রাক্ষসের মাথা কেটে ফেলল। মাথাটা পড়ল ভেতরে আর শরীরটা পড়ল বাইরে। রাক্ষসের শরীরটা যেন একটা পাহাড় আর তার মাথাটা যেন একটা গম্বুজ। সেই প্রকাণ্ড মাথার পাশে 2 ভাই শুয়ে পড়ল। দেখতে দেখতে বাকি রাতটুকু কেটে গেল। ভোরে কতগুলো কাঠুরে সেই দিক দিয়ে কাঠ কাটতে যাচ্ছিল। তারা রাক্ষসের শরীর দেখে প্রথমে কিছু বুঝতে পারল না। শেষে কাছে এসে বুঝতে পারল যে এই সেই রাক্ষসের শরীর। নিশ্চয়ই রাক্ষসকে কেউ মেরেছে। সে রাজ্যের রাজা এর আগে এই রকম হুকুম প্রচার করেছিলেন যে যে ব্যক্তি রাক্ষসকে মারতে পারবে রাজা তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন আর তাকে অর্ধেক রাজত্ব দান করবেন। কাঠুরেরা সে কথা জানত, তাই রাজকন্যা ও অর্ধেক রাজত্বের লোভে তারা করল কি, একজনের রাক্ষসের এক অংশ কেটে নিতে লাগলো। কেউ নিল আঙুল, কেউ নিল হাত, কেউ নিল পা। এই রকমে যে যা পারলেই তাই নিয়ে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি সেই রাক্ষস মেরেছি, এই দেখুন তার চিহ্ন। এখন আপনার কথা মতো কাজ করুন। রাজা মহা বিপদে পড়লে। প্রত্যেকেই বলে আমি মেরেছি, কিন্তু কে যে সত্যি সত্যি রাক্ষস মেরেছে কেমন করে ঠিক করবেন? তখন মন্ত্রী বললেন, মহারাজ, কাল রাত্রে কার পালা ছিল আগে তাই ঠিক করা হোক, তাহলেই প্রকৃত ঘটনা জানা যাবে। অমনি সেই বুড়ো গৃহস্থের ডাক পড়ল। বুড়ো এসে বলল, কাল রাত্রে সহস্রদল ও চম্পক দল নামে 2 ভাই মন্দিরে গিয়েছিল। রাজা তখন পাত্র মিত্র সঙ্গে নিয়ে মন্দিরের দিকে চললেন। মন্দিরের সামনে এসে দেখলেন যে এখনও তারা দরজা বন্ধ করে আছেন।
দুই ভাই তখনও ঘুমোচ্ছিল। রাজার লোকে দরজা ধাক্কা দিয়ে ডাকা মাত্র সহস্রদল দরজা খুলে দিল। রাজা সহস্রদলের মুখে সমস্ত কথা শুনলেন। সহস্রদলেই যে রাক্ষস মেরেছে এ কথা রাজার বিশ্বাস হলো। তখন রাজা তার প্রতিজ্ঞা মতো সহস্রদলের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন আর আর তাকে অর্ধেক রাজত্ব দান করলেন। যে কাঠুরেরা মিছে কথা বলে বাহাদুরি দেখিয়েছিলেন, রাজা তাদের একটা করে কান কেটে নিলেন। সহস্রদল রাজকন্যাকে বিয়ে করে রাজবাড়িতেই থাকতে লাগলেন। চম্পকদলও সেখানেই থাকলো। সহস্রদল অন্দরে শুতো আর চম্পকদল ফটকের কাছে একটি অতি সুন্দর বাড়িতে থাকত। এমনি করে কিছুদিন বেশ কেটে গেল। এখন হয়েছে কি, সেই রাজার অন্দরে এক দাসী ছিল। রানী তাকে খুব ভালোবাসতেন। সেই দাসী কাজকর্মে খুব ভালো ছিল। রানীর মনে হতো যে সে না হলে তার সংসার কিছুতেই চলবে না। আসল কথা কিন্তু এই যে সেই দাসী ছিল ছদ্মবেশী রাক্ষসী। সে করতো কি, সারাদিন কাজকর্ম করে রাত্রে সকলে যখন ঘুমিয়ে পড়তো তখন বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সারা রাত ধরে ছাগল, ভেড়া, গরু, ঘোড়া প্রভৃতি খেয়ে ভোরবেলায় দাসী রূপ ধরে রাজবাড়িতে ফিরে আসতো। রাজবাড়িতে দাসী যে পেট ভরে খেতে পেত না তা না, তবে কি না মানুষের যা খেয়ে খিদে যায়, রাক্ষসীদের তাতে কিছুই হয় না। তাই সে রোজ রোজ বেরিয়ে যেত। কিন্তু দাসী এত সাবধানে বের হতো যে কেউ টের পেত না। যা হোক, চম্পকদলের নজর এড়ানো শক্ত হলো। সে ফটকের কাছে শুতো, কাজেই দাসীর যাওয়া আসার মধ্যে তার চোখ পড়ত। কিছুদিন পরে দাসীও বুঝতে পারল যে চম্পকদল তার কথা একটু একটু জানতে পারছে। তখন দাসীর মনে হলো যে চম্পকদলকে বাড়ি থেকে তাড়াতে না পারলে তার মঙ্গল নেই। সে করল কি, একদিন রানীর কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, রানীমা, আমার মাইনেপত্র যা কিছু পাওনা আছে মিটিয়ে দিন। আমি আর এখানে চাকরি করতে পারবো না। রানী বললেন, কেন দাসী, তোর কি হয়েছে? দাসী বলল, রানীমা, আমরা গরিব মানুষ, দুঃখ মেহনত করে খাই, তাই বলে কি আমাদের ধর্মাধর্ম জ্ঞান বলে কিছু নেই? এখানে থাকলে আমার পরকাল মাটি হবে। আপনার জামাইয়ের ভাই রোজ আমাকে যাচ্ছে তাই বলেই ঠাট্টা করেন। এতে আমি কেমন করে থাকি বলুন? বড়লোক বলেই কি গরিবের ওপর অত্যাচার করতে হয়? রানী তো শুনে খুব রেগে গেলেন। তিনি দাসীকে বললেন, দাসী, তুমি না হলে আমার সংসার চলবে না। তোকে যেতে হবে না, আমি চম্পকদলকে এ বাড়ি থেকে তাড়াচ্ছি। এই বলে রানী সহস্রদলকে ডাকিয়ে দাসীর সমস্ত কথা তাকে শোনালেন। তারপর বললেন, তোমার ভাই চম্পকদলকে আজই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। সহস্রদল রানীকে অনেক করে বোঝালো, কিন্তু রানী কিছুতেই বুঝলেন না। তার সেই এক কথা, চম্পকদলকে বাড়ি হতে তাড়াও। তখন সহস্রদল করল কি, খুব দুঃখ করে একখানা চিঠি লিখে চম্পকদলের কাছে পাঠিয়ে দিলেন। সে বেশ জানত যে চম্পকদল নির্দোষ, তাই মুখে তাকে কোনো কথা বলতে পারলেন না।
সহস্রদলের চিঠি পেয়ে চম্পকদল খুব দুঃখিত হলো। অমনি কাউকে কিছু না বলে নিজের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে অনেক দূরে চলে গেল। শেষে এক নিবিড় জঙ্গলে এসে হাজির হলো। সেখানে চম্পকদল দেখল যে এক প্রকাণ্ড অট্টালিকায় কোনো লোকজন ছিল না। চম্পকদল এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে একটি সুন্দর ঘরে ঢুকে দেখে যে এক পরমা সুন্দরী কন্যে খাটের ওপর শুয়ে আছেন, আর সেই কন্যের পাশেই একটি সোনার কাঠি ও একটি রূপোর কাঠি পড়ে আছে। তখন চম্পকদল করল কি, সোনার কাঠি সেই কন্যের গায়ে ঠেকালো। অমনি সে জেগে উঠে পালঙ্কের ওপর বসল। তারপর চম্পকদলকে জিজ্ঞাসা করল, তুমি কে, আর এখানেই বা কেন এসেছো? চম্পকদল নিজের সব কথা বলল। শুনে কন্যে বললে, সর্বনাশ, তুমি করেছো কি? মানুষ হয়ে এখানে এলে কেন? এ যে এখন রাক্ষসের দেশ। এ অট্টালিকায় 700 রাক্ষস বাস করে। তারা আমার মা, বাবা, ভাই, বোন আর এ দেশের অন্য সবাইকে খেয়ে ফেলেছে। কিন্তু বুড়ি রাক্ষসীর দয়ায় আমি এখনো বেঁচে আছি। রাক্ষসীরা রোজ সকালবেলা সমুদ্রের ধারে শিকার করতে যায়। সমস্ত দিন নানা রকম জীবজন্তু খেয়ে সন্ধ্যের সময় এখানে ফিরে আসে। শিকারে বের হওয়ার সময় রাক্ষসীরা করে কি, এই রূপোর কাঠি আমার শরীরে ঠেকিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। সমস্ত দিন আমি মরার মতো পড়ে থাকি। তারপর ফিরে এসে তারা এই সোনার কাঠি আমার শরীরে ঠেকায়, তখন আমি বেঁচে উঠি। এই রূপোর কাঠিকে বলে মরণ কাঠি, আর এই সোনার কাঠিকে বলে জীবন কাঠি। কখন রাক্ষসেরা যদি তোমায় দেখতে পায় তো খেয়ে ফেলবে। কন্যের কথা শেষ হলে দুজনে মিলে চম্পকদলকে বাঁচানোর জন্য নানা পরামর্শ করতে লাগলো। শেষে এই ঠিক হলো যে সন্ধে হওয়ার একটু আগেই চম্পকদল শিব মন্দিরের মধ্যে যে রাশি রাশি বেলপাতা রয়েছে তার মধ্যে লুকিয়ে থাকবেন। তারপর সন্ধ্যাবেলা রাক্ষসেরা চলে গেলে সে আবার কন্যের কাছে আসবে। তারপর সকালবেলা রাক্ষসেরা চলে গেলে সে আবার কন্যের কাছে আসবে। ক্রমে বেলা পড়ে গেল। চম্পকদল কন্যের শরীরে মরণ কাঠি ঠেকিয়ে বেলপাতার মধ্যে এসে লুকিয়ে থাকল। সন্ধ্যের পর বুড়ি রাক্ষসী জীবন কাঠি দিয়ে কন্যাকে জাগালো। কন্যা তখন তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। বুড়ি বলল, কেশবতী, আজ মানুষের গন্ধ পাচ্ছি কেন? কেশবতী বলল, আমিই তো একজন মানুষ, আমারই গন্ধ। আর কার গন্ধ? তা আমাকেই খেয়ে ফেলো। তখন বুড়ি রাক্ষসী বলল, ষাট ষষ্ঠীর বাছা, তোকে খাবো কেন, তোর শত্রুকে খাবো। তারপর রাত্রে ঘুমোতে লাগলো। সকাল হলে বুড়ি রাক্ষসী কেশবতীর শরীরে মরণ কাঠি ঠেকিয়ে আর সব রাক্ষসের সঙ্গে সমুদ্রের ধারে চলে গেল। একটু বেলা হলে চম্পকদল যখন বুঝতে পারল যে 700 রাক্ষসী বেরিয়ে গেছে, তখন সে ধীরে ধীরে কেশবতীর ঘরে এলো। তারপর জীবন কাঠি দিয়ে তাকে বাঁচালো। শেষে দুজনে মিলে সেই অট্টালিকার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। অট্টালিকার মধ্যে যে পুকুর ছিল, কেশবতী সেই পুকুরে স্নান করে বেশ করে চুল শুকিয়ে নিল।
তখন চম্পক দল বলল, এমন করে লুকিয়ে আর কতদিন থাকা যায় বলো? যাতে আমরা দুজনেই এই রাক্ষসদের পুরী থেকে পালাতে পারি তার একটা উপায় বের করতে হবে। কেশবতী বলল, আজ আমি আমাদের পালাবার এক উপায় ঠিক করেছি। চম্পকদল বলল, কি শুনি? কেশবতী বলল, আজ রাত্রে আমি সেই বুড়ি রাক্ষসকে কলা কৌশলে জিজ্ঞাসা করব তার প্রাণ কোথায় রয়েছে। সে কথা জানতে পারলেই পালানো খুব সহজ হবে। তারপর আবার আগের দিন মতো সন্ধ্যায় একটু চম্পকদল কেশবতী শরীরে মরণ কাঠি ঠেকিয়ে বেলপাতার মধ্যে লুকিয়ে রইল। ক্রমে রাক্ষসেরা এসে পড়ল। কেশবতী আবার সেই রাক্ষসী বুড়ির পায়ে তেল মাখাতে লাগলো। বুড়ি সেদিনও বলল, কেশবতী, মানুষের গন্ধ পাই যে। কেশবতী বলল, মানুষ বলতে তো আমি, আমাকেই খাও। বুড়ি বলল, 60 ধন, তোকে খাবো কেন? তোর শত্রুকে খাই। তখন কেশবতী বুড়ি রাক্ষসীর পায়ে তেল মাখাতে মাখাতে কাঁদতে লাগলো। বুড়ি জিজ্ঞেস করল, কেশবতী, আজ তুমি কাঁদছো কেন? কেশবতী বলল, আমি কাঁদছি কেন তা বলি। তুমি না হয় আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো বুড়ি হয়েছ, আজ বাদে কাল মরে যাবে। তখন আর কে আমাকে বাঁচাবে বলো? এই ভেবেই কাঁদছি। কেশবতীর কথা শুনে বুড়ি রাক্ষসী হো হো করে হেসে উঠল। তারপর বলল, ওরে খ্যাপা মেয়ে, আমাদের কি সহজে মরণ আছে? আমরা যদিও অমর নই, তবুও বলতে গেলে অমর। তোকে বলি, শোন। ওই যে সামনে পুকুর দেখছিস, ওই পুকুরের মাঝখানে এক গভীর জলে এক ফটিক স্তম্ভ আছে। সেই স্তম্ভের মাথায় দুটো ভোমর আছে। যদি কেউ এক ডুবে এক নিঃশ্বাসে সেই ভোমর দুটোকে নিয়ে পাড়ে উঠে এসে মেরে ফেলতে পারে, তাহলে আমরা 700 রাক্ষসী মরে যাব। কিন্তু ভোমরা দুটো এক ফোঁটাও তাজা রক্ত যদি মাটিতে পড়ে, তাহলে আমরা 700 জায়গা 1400 হয়ে পড়ব। এমন মানুষ আর কে আছে যে এখানে এসে অমন করে ভোমরা দুটোকে মারবে বল? তাহলে বুঝতে পারছিস, আমরা অমর না হলেও একরকম অমর। এই কথা বলে বুড়ি ঘুমিয়ে পড়ল। সকাল হলো। মরণ কাঠি দিয়ে কেশবতীকে মেরে রাক্ষসগুলো আবার শিকার করতে গেল। এদিকে চম্পক দলকে বলল। তাই শুনে চম্পক দল করল কি, সর্বাঙ্গে সর্ষের তেল মেখে এক ডুবে এক নিঃশ্বাসে ফটিক স্তম্ভের মাথা থেকে ভোমরা দুটোকে হাতের মুঠোর মধ্যে পুরে পাড়ে এসে উঠল। তারপর কেশবতীকে বলল, কেশবতী, খানিকটা ছাই এখানে রাখো, আর একখানা ধারালো ছুরি আনো। কেশবতী তৎক্ষণাৎ সেই সব জিনিসগুলো আনল। চম্পকদল তখন মাটিতে ছাই ফেলে ধারালো ছুরি দিয়ে ভোমরা দুটোকে কেটে ফেলল। ছাই ফেলে কাটার মানে তাহলে ভোমরার রক্ত মাটিতে পড়বে না। চম্পকদল যেই ভোমরা দুটোকে কেটে ফেলেছে, অমনি সেই 700 রাক্ষসের যে যেখানে ছিল বিকট চিৎকার করতে করতে পড়ে মারা গেল। এমন ভীষণ শব্দ হলো যে কেশবতী আর চম্পক দলের কানে তালা লেগে গেল। তারপর চম্পক দল আর কেশবতী ফুলের মালা বদল করে বিয়ে করল। বিয়ে করে দুজনে খুব সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো।
কেশবতী প্রতিদিন অট্টালিকার সামনে যে নদী ছিল তাতে স্নান করত। একদিন হলো কি, স্নান করতে করতে কেশবতীর মাথার এক গাছির চুল ছিঁড়ে গেল। সে যেমন তেমন চুল নয়, এত লম্বা যে তার পায়ের গোড়ালিতে এসে পড়ত। চুল ছিঁড়ে যাওয়াতে কেশবতীর মনে খুব কষ্ট হলো। সে করল কি, একটি গোলাপ ফুল সেই চুলে বেঁধে ভাসিয়ে দিল। গোলাপ ফুলে বাঁধা চুল ভাসতে ভাসতে চলল। ভাসতে ভাসতে শেষে সহস্রদল আর বন্ধু বান্ধবদের সঙ্গে যে ঘাটে স্নান করছিল সেই ঘাটে গিয়ে ঠেকল। অমনি সহস্রদল তা ধরে ফেলল। তারপর দেখে কি, সেই গোলাপ ফুলের সঙ্গে এক গাছি খুব কালো চুল বাঁধা রয়েছে। মেলে দেশে সে চুল 3 হাতেরও বেশি লম্বা। সহস্রদলের মনে হলো, তেবর চুল যার সে না জানি কেমন দেখতে হবে। এই ভাবনায় তার মুখ শুকিয়ে যেতে লাগলো। সে তখনই রাজবাড়িতে ফিরে গেল, কিন্তু কিছুতেই তার আর মনে সুখ নেই। রানীমা দেখল তার জামাই সর্বদা মুখ ভার করে থাকে। তাই একদিন তিনি সহস্রদলকে জিজ্ঞাসা করলেন, বাছা, কদিন থেকে দেখছি তুমি সর্বদা মুখ ভার করে থাকছ। তোমার কি হয়েছে বলো তো? আমি যেমন করে পারি তোমার কষ্ট দূর করব। তখন সহস্রদল রানীমাকে সেই চুল দেখিয়ে বললে, এই চুল যার তাকে দেখবার জন্য আমার মন ব্যাকুল হয়ে যাচ্ছে। আমি কিছুতেই আর শান্তি পাচ্ছি না। রানী বললেন, বাবা, তুমি ভেবো না, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। এই বলে তিনি দাসীকে ডাকিয়ে তার সব কথা বললেন। দাসী বললেন, রানীমা, যদি হিজল কাঠের নৌকো মন পবনের দাঁড় পাই তাহলে আমি কেশবতীকে এনে দিতে পারি। দাসীর কথা মতো হিজন কাঠের নৌকো আর মন পবনের দাঁড় তৈরি হলো। সে দাঁড় টানতে টানতে চলল। তখন সেই দাসী করল কি, এক হাঁড়ি ভালো সন্দেশ আর কতগুলো ভালো চীনামাটির পুতুল নিয়ে সহস্রদল যে ঘাটে স্নান করত সেই ঘাটে হতে নৌকোর ওপর উঠল। তারপর তিনি তুড়ি দিয়ে এই মন্ত্র পড়তে লাগলো, হিজল কাঠের নৌকা মন পবনের দাঁড়, কেশবতী যে ঘাটে স্নান করে সেই ঘাটে আমাকে নিয়ে চল। অমনি নৌকো নক্ষত্র বেগে চলতে লাগলো। দেখতে দেখতে নৌকো যে ঘাটে কেশবতী স্নান করত সেই ঘাটে এসে ঠেকল। তখন দাসী করল কি, সন্দেশের হাঁড়িটা হাতে করে কেশবতী যে অট্টালিকায় বাস করত তার সামনে সে ডাকতে লাগলো, কেশবতী, কেশবতী আছিস? ও কেশবতী! বেরিয়ে এসে বলল, কে ডাকে? ওমা, কি ভাগ্যি, কেশবতী, এত বড় হয়েছিস! আহা বাছা, তুই যখন 4 বছরের তখন তোকে দেখেছিলাম। আমি যে তোর মাসি হই। আমাকে চিনতে পারছিস না? তা পারবি কেমন করি? তখন যে তুই নেহাত ছেলে মানুষ। আহা বাছা, বেঁচে থাক, পাকা চুলে সিঁদুর পর। এই কথা বলে সে আদরের ওপর আদর খেয়ে তা কেশবতীকে অস্থির করে তুলল। কেশবতী ভাবল, সত্যি বুঝি তার মাসি এসেছে। আর চম্পকদলও মনে ভাবল, হতেও পারে যে কেশবতীর মাসি। পরদিন খাওয়া দাওয়ার পর চম্পকদল যখন ঘুমোতে লাগলো তখন মাসি কেশবতীকে বলল, আয় আমরা নদীতে গা ধুয়ে আসি।
কেশবতী বলল, উনি এখন ঘুমোচ্ছেন, ওনাকে না বলে যাব না। তখন দাসী বলল, তাতে আর ক্ষতি কি, জামাই ঘুমোক না, আমরা ফিরে আসবার আগেই যদি জেগে ওঠে তবে হাঁড়িতে যে সন্দেশ আছে তা হয় খাবেক্ষণ। এই কথা বলে সে চম্পক দলের জন্য রূপোর থালায় কয়েকটা সন্দেশ আর এক গ্লাস ঠান্ডা জল রেখে কেশবতীকে সঙ্গে নিয়ে ঘাটে গা ধুতে গেল। গা ধুতে ধুতে নৌকোর ওপর চীনামাটির পুতুল দেখে কেশবতী বলল, মাসি এগুলো কি? অমনি দাসী বলল, এগুলো চীনামাটির পুতুল, নিবি তো নৌকোতে আয়। কেশবতী প্রথমে নৌকোতে যেতে অস্বীকার করল, শেষে মাসির কথায় ভুলে নৌকোয় উঠল। সে নৌকোতে পা দেওয়া মাত্র মাসি আঙুলে 3 তড়ি দিয়ে বলল, হিজল কাঠের নৌকা, মন পবনের দাঁড়, সহস্র দল যে ঘাটে স্নান করে সেই ঘাটে নিয়ে চল। আজকে আমি এই পর্যন্তই শোনালাম। সত্যি গল্পগুলো অসাধারণ। হয়তো আমার বলাটা আপনাদের ভালো লাগছে না, কিন্তু সত্যি গল্পটা তো ভালো। তার জন্য আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পুরানো দিনের গল্পগুলো শুনতে থাকুন। নমস্কার বন্ধুরা, পুরো গল্পটি শোনার জন্য পাশে থাকবেন এইভাবে।